এমন একজন মানুষ যে একসময় রাস্তায় ট্যাক্সি চালিয়ে সংসার চালাতো, যার পকেটে ছিল না এক পয়সাও, অথচ আজ সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের নেতা, যাকে দেখলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন ভয়ে থরথর করে কাঁপে। ইউরোপের নেতারা যার নাম শুনলে চিন্তায় পড়ে যান, এই মানুষটির নাম ভ্লাদিমির পুতিন। তো এই মানুষটা আসলে কে, কোথা থেকে এলেন তিনি, কিভাবে একজন সাধারণ পরিবারের ছেলে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ক্ষমতাবান নেতা? তিনি কি সত্যিই একজন মহান দেশপ্রেমিক, নাকি পৃথিবীর জন্য এক বড় হুমকি? আর তার মাথায় কি আসলেই সেই চিন্তা আছে রাশিয়াকে আবার বিশ্বের শীর্ষে নিয়ে যাওয়ার? আজকের ভিডিওতে আমরা জানব পুতিনের পুরো জীবনের গল্প, তার শৈশব থেকে শুরু করে কেজিবি গোয়েন্দা সংস্থার দিনগুলো, ক্ষমতায় আসার তার রহস্যময় পথগুলো, আর আজকের পুতিন, যিনি পুরো পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছেন। 1952 সালের 7 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে, যাকে আজ আমরা সেন্ট পিটার্সবার্গ বলে চিনি, জন্ম নিলেন ভ্লাদিমির পুতিন। পরিবারটা ছিল একেবারে সাধারণ। বাবা ছিলেন সোভিয়েত নৌবাহিনীর একজন সাধারণ সৈনিক, মা ছিলেন একজন গৃহিণী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে বড় হওয়া এই পরিবারটির কাছে বিলাসিতার কোনো সুযোগই ছিল না। ছোট্ট পুতিনের জীবনটা শুরু হয়েছিল একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে, যেখানে টয়লেট পর্যন্ত ছিল বাইরে, অন্য পরিবারের সাথে শেয়ার করতে হতো। সেই অ্যাপার্টমেন্টে ইঁদুরও ছিল। পুতিন নিজেই পরে বলেছেন, ছোটবেলায় তিনি ওই ইঁদুর তাড়া করে খেলতেন। কিন্তু এই কঠিন পরিবেশেই পুতিনের ভেতরে একটা জিনিস তৈরি হয়েছিল, এক অদম্য মানসিক শক্তি। স্কুলে পুতিন প্রথম দিক থেকে তেমন পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত জেদি। একবার যা ঠিক করতেন সেটা করেই ছাড়তেন। সেই বয়সেই তিনি মার্শাল আর্ট শিখতে শুরু করেন, প্রথমে সাম্বো, তারপরে জুডো। পরে জুডোতে তিনি হয়ে ওঠেন একজন দক্ষ খেলোয়াড়। জুডোর একটা দর্শন পুতিনের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল, প্রতিপক্ষের শক্তিকে তার বিরুদ্ধেই ব্যবহার করো। এই নীতি পরবর্তীতে তার রাজনৈতিক জীবনেও স্পষ্টভাবে দেখা গেছে। ছোটবেলা থেকেই পুতিনের একটি স্বপ্ন ছিল, তিনি চাইতেন কেজিবিতে যোগ দিতে। কেজিবি মানে হলো সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা, যাদের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময় পুতিন কেজিবির নজরে পড়েন। 1975 সালে বিশ্ববিদ্যালয় শেষ করার পরপরই তিনি যোগ দেন কেজিবিতে। এখন এখানে একটি বড় প্রশ্ন আসতে পারে, একজন গোয়েন্দা কর্মকর্তা থেকে কিভাবে একটি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পুতিনের কেজিবি জীবনের অভিজ্ঞতায়। কেজিবিতে যোগ দেওয়ার পরই পুতিনকে পাঠানো হয় জার্মানির ড্রেসডেন শহরে। সেখানে তিনি কাজ করতেন পশ্চিমাদের তথ্য সংগ্রহ করতে। এই সময়টা তার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিখেছিলেন কিভাবে মানুষকে পড়তে হয়, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, আর কিভাবে নিজেকে প্রকাশ না করেই কাজ করতে হয়। 1989 সালে বার্লিনের দেওয়াল পড়ে গেল, সোভিয়েত ইউনিয়ন ভাঙতে শুরু করলো। পুতিন তখন ড্রেসডেনে। তিনি দেখলেন রাগী জনতা তাদের অফিসের দিকে এগিয়ে আসছে। মস্কোতে সাহায্যের জন্য ফোন করলেন, জবাব এলো মস্কো নীরব, কিছু করার নেই। সেই মুহূর্তে পুতিন বুঝেছিলেন একটা মহান সাম্রাজ্য কিভাবে ধুলোয় মিশে যায়, আর এই অপমানের স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। 1990-এর দশকে রাশিয়া ছিল চরম বিশৃঙ্খলার মধ্যে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশে চলছিল দুর্নীতি, মাফিয়া, রাজনীতি আর অর্থনৈতিক সংকট। এই সময়টাই পুতিন ফিরে আসেন সেন্ট পিটার্সবার্গে। সেখানে তিনি কাজ শুরু করেন শহরের মেয়রের উপদেষ্টা হিসেবে, আর এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক উত্থান। 1996 সালে পুতিন মস্কোতে আসেন এবং ক্রেমলিনের প্রশাসনে যোগ দেন। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি উঠে যান এফএসবির প্রধান পদে। এফএসবি হলো কেজিবির উত্তরসূরি সংস্থা। তারপর এলো 1999 সাল। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন হঠাৎ করেই ঘোষণা করলেন তিনি পুতিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন। আর মাত্র কয়েক মাস পরেই 31শে ডিসেম্বর 1999 সাল ইয়েলসিন পদত্যাগ করলেন, আর পুতিন হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এতটা দ্রুত কেউ কি ক্ষমতায় আসতে পারে?
এটা কি কোনো পরিষ্কার পরিকল্পনা ছিল? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি পরিষ্কার নয়। 2000 সালে পুতিন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। যখন তিনি ক্ষমতায় এলেন তখন রাশিয়ার অবস্থা ছিল করুণ। তেলের দাম কম, দুর্নীতি চরমে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান একেবারে নিম্নে। কিন্তু পুতিন দ্রুত কিছু পরিবর্তন আনতে শুরু করলেন। প্রথমেই তিনি হাত দিলেন তেল ও গ্যাসের খাতে। রাশিয়ার বিশাল তেল সম্পদকে তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করলো, আর রাশিয়ার অর্থনীতি চাঙ্গা হতে শুরু করলো। রাশিয়ানদের একটা বড় অংশ পুতিনকে ভালোবাসে, কারণ তাদের মনে আছে 1990-এর দশকের সেই দুর্দশার দিনগুলো আর আজকের পুতিন আমলের জীবনযাত্রার মানগুলো। কিন্তু পুতিনের শাসন শুধু উন্নয়নের গল্প নয়, এখানে আছে অন্ধকারেরও দিক। পুতিন বিরোধিতা সহ্য করেন না, এটা তার শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তার আমলে বহু সাংবাদিক নিহত হয়েছেন, বিরোধী রাজনীতিবিদেরা জেলে গেছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এমনকি রহস্যজনকভাবে মৃত্যুবরণও করেছেন। সবচেয়ে আলোচিত নাম হলো অ্যালেক্সি নাভালনি। তিনি ছিলেন রাশিয়ার সবচেয়ে সাহসী বিরোধী নেতাদের একজন। 2020 সাল তাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু সুস্থ হয়ে রাশিয়ায় ফিরে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয়। 2024 সালে জেলের মধ্যেই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই ঘটনা পুতিন সম্পর্কে পশ্চিমা দেশগুলির ধারণা আরও শক্ত করে দিয়েছে। এখন এখানে একটা প্রশ্ন আসে, পুতিন কি সত্যিই একজন স্বৈরশাসী শাসক, নাকি রাশিয়ার জন্য তিনি একজন প্রয়োজনীয় শক্তিশালী নেতা? এই প্রশ্নের উত্তর নির্ভর করে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো। পশ্চিমা দুনিয়া তাকে দেখে একজন বিপজ্জনক নায়ক হিসেবে, আর রাশিয়ার একটা বড় অংশের মানুষ তাকে দেখে একজন শক্তিশালী জাতীয় নেতা হিসেবে, যিনি রাশিয়াকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাস, পুতিন এমন এক সিদ্ধান্ত নিলেন যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিল। রাশিয়ার সেনাবাহিনী ঢুকে পড়ল ইউক্রেনে। শুরু হলো পূর্ণ মাত্রায় যুদ্ধ। পুতিনের যুক্তি ছিল, ন্যাটো ধীরে ধীরে রাশিয়ার দিকে এগিয়ে আসছে। ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে রাশিয়ার নিরাপত্তা হবে বিপন্ন। তাই এটা আসলে রাশিয়ার আত্মরক্ষা। কিন্তু পশ্চিমা বিশ্ব এটাকে দেখল সরাসরি আক্রমণ হিসেবে। শুরু হলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। রাশিয়ার অর্থনীতিকে একঘরে করার চেষ্টা করা হলো, কিন্তু পুতিন দমল না। যুদ্ধ এখনও চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হচ্ছেন, ইউক্রেনের শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুদ্ধ পুতিনের জন্য শুধু ভূমি দখলের লড়াই নয়, এটা তার সেই পুরনো স্বপ্নের প্রতিফলন। সোভিয়েত ইউনিয়নের পতনের যে অপমান হয়েছিল সেটার প্রতিশোধ নেওয়া, রাশিয়াকে আবার মহাশক্তির আসনে বসানো। পুতিনের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম তথ্যই প্রকাশ্যে আছে। তিনি বিবাহিতা ছিলেন লিউদোমিলা পুতিনার সাথে। 2013 সালে তারা বিচ্ছেদ করে নেন। তাদের দুটি মেয়েও আছেন, কিন্তু তাদের পরিচয় রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়েছে। পুতিনের সম্পদ নিয়েও রয়েছে বিশাল রহস্য। অনেক বিশ্লেষক ধারণা করেন তিনি হয়তো পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, কিন্তু সেই সম্পদ লুকিয়ে রাখা হয়েছে বিভিন্ন কোম্পানি আর বিশ্বস্ত ব্যক্তিদের নামে। তিনি বারবার নিজেকে তুলে ধরেছেন একজন শক্তিশালী পুরুষ হিসেবে, কখনো ঘোড়ায় চড়া, কখনো মাছ ধরা, কখনো বাঘের সাথে ছবি তোলা। এই সব ইমেজ তৈরি হয়েছে সচেতনভাবে রাশিয়ার মানুষকে একটা বার্তা পাঠাতে, তোমাদের নেতা দুর্বল নন। পুতিনের ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে একঘরে হয়ে গেছে, কিন্তু পুতিন চাইলেন নতুন বন্ধু খুঁজে নিতে। চীনের সাথে রাশিয়ার সম্পর্ক আগের চেয়ে অনেক ঘনিষ্ঠ হয়েছে। শি জিনপিং আর পুতিন একে অপরের পুরনো বন্ধু। ভারতের সাথেও রাশিয়ার সম্পর্ক টিকে আছে। রাশিয়ার তেল কিনছে ভারত, পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও। ভারত তার নিজের স্বার্থে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এই অঞ্চলগুলোতেও আছে রাশিয়ার প্রভাব। তাহলে এখানে দ্বিতীয় প্রশ্নটা আসে, পুতিনের পর রাশিয়া কেমন হবে? তারপর কে আসবেন? আর তখন কি পৃথিবী আরও শান্তিপূর্ণ হবে, নাকি আরও অস্থির? এই প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু এটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুতিন কি ভিলেন নাকি নায়ক? সত্যি হলো এই প্রশ্নের উত্তর নেই। পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে তিনি একজন ভয়ঙ্কর এক নায়ক, যিনি গণতন্ত্র ধ্বংস করেছেন, বিরোধীদের দমন করেছেন, প্রতিবেশী দেশে যুদ্ধ বাঁধিয়েছেন। কিন্তু অনেক রাশিয়ানের চোখে তিনি সেই মানুষ যিনি 1990-এর দশকের বিশৃঙ্খলা থেকে রাশিয়াকে আবার টেনে তুলেছেন।
যিনি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আর বৈশ্বিক দক্ষিণের অর্থাৎ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অনেক মানুষের কাছে পুতিন হলেন সেই নেতা যিনি এক মেরু আমেরিকান বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পুতিন একটা জিনিস প্রমাণ করেছেন, ইতিহাস কখনো সরল রেখায় চলে না, আর ক্ষমতার রাজনীতি কখনো নৈতিকতার বইয়ের নিয়ম মেনে চলে না। একটা দরিদ্র পরিবারের ছেলে যে ইঁদুর তাড়িয়ে খেলতো, সেই ছেলে একদিন হয়ে উঠল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ক্ষমতাবান মানুষ। পুতিনের জীবন শুধু একজন মানুষের গল্প নয়, এটা আধুনিক রাশিয়ার গল্প, এটা ক্ষমতার গল্প, এটা সেই প্রশ্নের গল্প, কোনো দেশ কি সত্যিই মহাশক্তির স্বপ্ন দেখতে পারে? আর সেই স্বপ্নের মূল্য কতটুকু, পুতিনের গল্প এখনও শেষ হয়নি। ইতিহাস তার সম্পর্কে কী রায় দেবে সেটা সময় বলবে। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করো। যদি তোমার মনে হয় এই তথ্যগুলো তোমার বন্ধুদের জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর তোমার মতে পুতিন কি ইতিহাসের একজন ভালো নেতা হিসেবে মনে থাকবেন, নাকি খলনায়ক হিসেবে? আগামী ভিডিওটি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইতিহাসকে ভালোবাসবেন।